ফসল উৎপাদনের উপকরণ ও ন্যায্য মূল্য নিশ্চিতে শিগগিরই দেওয়া হবে কৃষক কার্ড নির্দেশনা প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ শি জিনপিংয়ের। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সম্পর্ক আরও জোরদারের আশা। সরকারের আস্থা জানিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বিভিন্ন দেশ। পিলখানা হত্যা তদন্তে হবে আলাদা কমিশন, রাস্তায় মব করে দাবি আদায়ের দিন শেষ। রাজনৈতিক বিবেচনায় অস্ত্রের লাইসেন্স বাতিলের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। ৬ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ, ঢাকা দক্ষিণে আব্দুস সালাম, উত্তরের শফিকুল মিল্টন। স্থানীয় নির্বাচনকে প্রাধান্য দেওয়ার কথা জানালেন মন্ত্রী। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়, সঙ্গে আছে আইরিন আয়াত। সরকার গঠনের এক সপ্তাহের মাথায় প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে তার সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে তথ্যমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব কৃষক কার্ড দেয়া শুরু হবে। এর মাধ্যমে উৎপাদন সম্পর্কিত সব সুবিধা পাবেন কৃষকরা। এর আগে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে চীনের প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তা এবং বেইজিং সফরের আমন্ত্রণ পৌঁছে দেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এদিন প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর থেকেই সচিবালয়ে নিয়মিত অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল 9:30টার দিকে প্রশাসনের প্রাণকেন্দ্রে আসেন তিনি। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড চালু নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অর্থ, কৃষি, ভূমি, খাদ্য, স্থানীয় সরকার সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে এ বিষয়ে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমাদের যে প্রতিশ্রুতি কৃষক কার্ড দেয়া, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং তার পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব এটা করা যায়। এই কার্ডটা পেলে একজন কৃষকের উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সকল ধরনের সুযোগ সুবিধাই তিনি পাবেন। কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা, তাকে আপনার সার, কীটনাশক, বীজ, অল কৃষি উপকরণ, যে কোনো ধরনের সহযোগিতা তাকে করা। এর আগে বেলা 11টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় তারেক রহমানকে চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা এবং বেইজিং সফরের আমন্ত্রণ পৌঁছে দেন তিনি। পরে এই বৈঠক নিয়ে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সৌজন্য সাক্ষাৎ, উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে ওনাকে কনগ্রাচুলেশন জানানোর জন্য এবং চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং সাহেবের পক্ষে এবং চায়নার প্রেমিয়ার লি কুয়াংয়ের পক্ষে উনি শুভেচ্ছা জানাইছেন। চায়না ইম্পর্টেন্ট স্ট্রং ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের। এই সম্পর্ক তাতে কীভাবে আরও জোরদার করা যায় এবং এটার নতুন মাত্রায় নিয়ে কাজ করা, বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা। সচিবালয়ে আসার আগে প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান। তিন বাহিনীর প্রধানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঢাকা ওয়াশিংটনকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন রাষ্ট্রদূত। অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি সইয়ের আশা প্রকাশ করেছেন ইইউ রাষ্ট্রদূত। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সরকারের প্রতি আস্থা জানিয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বিভিন্ন দেশ। শাতিলা শারমিনের রিপোর্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যস্ত সময় পার করেছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সোমবার সকালে মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবের সঙ্গে আলাদা বৈঠক করেন তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব নেওয়ায় ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত। দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করার আশাবাদ জানান তিনি।
এরপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়ন মিশনের প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মানি, নরওয়ে, ফ্রান্স, ডেনমার্ক সহ 8টি দেশের রাষ্ট্রদূত। মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবের সঙ্গে বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইউরোপের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি দ্রুততম সময়ে সইয়ের আশা জানান। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংস্কারের ধারাবাহিকতা বর্তমান সরকারও অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন। We are looking at this new government to continue with a series of reforms that were launched under the previous administration. We look forward to the putting in place of judicial reforms, of the commercial courts, of work to introduce regularity into migration management. These are all particularly important issues for us. Our partnership and cooperation agreement is very near finalisation, and we do hope that we will be in a position to sign this together with Bangladesh in the nearest possible future. পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সরকারের প্রতি আস্থা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব সহ বিভিন্ন দেশ। একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশগুলো। আমরা বলেছি যে আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, এবং আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার মূলনীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। তাদের মধ্যে আমি লক্ষ্য করেছি এই সরকারের প্রতি বিপুল আস্থা, ঘনিষ্ঠভাবে কাজ করবার তাদের যে একটা প্রবল ইচ্ছা, সেটা আমরা দেখেছি। আগামী দিনে বহুমাত্রিক কূটনীতি পরিচালনার আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শুরু করেছি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আলাদা কমিশন করে পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি জানান, লটারিতে নয়, পুলিশের রদবদল হবে যোগ্যতার ভিত্তিতে। নিয়োগ দেয়া হবে 2700 কনস্টেবল। রাজনৈতিক বিবেচনায় দেয়া হবে অস্ত্র ও গুলির লাইসেন্স বাতিলের ঘোষণাও দেন তিনি। দাবি আদায়ের নামে রাস্তায় আর মব তৈরি করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2009-এর ফেব্রুয়ারিতে পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বেশ কয়েকবার তদন্ত করা হয়। এরই মধ্যে বিচারও কার্যকর হয় বেশ কিছু বিডিআর জওয়ানের। সবশেষ কমিশনের মাধ্যমে একটি তদন্ত প্রতিবেদন দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের কাছে। সোমবার সচিবালয়ে প্রথমবার বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরে জানান, কমিশন গঠন করে পিলখানা হত্যার পুনঃতদন্ত করা হবে। তদন্ত কমিশন গঠন করার কথা বলেছি, আমাদের প্রতিশ্রুতি আছে, ইশতেহারের মধ্যেও আছে যে আমরা বিডিআর গঠনটা পুনঃপুঙ্খানুপুঙ্খ করে পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করব। সেটার জন্য আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অভ্যুত্থানের পর থেকে অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় আতঙ্কের নাম মব। দাবি আদায়ের নামে রাস্তা আটকে দেয়া যেন নিয়মে পরিণত হয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর সোজা কথা, দাবি আদায়ের নামে রাস্তা আটকে আর মব তৈরি করতে দেয়া হবে না। আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। দেশে কোনো মব কালচার থাকবে না, এবং মব সৃষ্টির মাধ্যমে সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জামানা শেষ। বৈধ পন্থায় স্মারকলিপি দেবে, মিছিল করবে, সমাবেশ করবে, আদালতে যাবে। 5 আগস্টের পর হয়রানিমূলক মামলার বিষয়ে খতিয়ে দেখা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কাজে বাধা দিলে নেওয়া হবে ব্যবস্থা। ক্ষমতার অপব্যবহার করলে ছাড় পাবে না পুলিশও। শিগগিরই 2700 কনস্টেবল নিয়োগ দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, লটারি নয়, পুলিশের রদবদল হবে যোগ্যতা ও প্রয়োজনের ভিত্তিতে। পুলিশের সব পর্যায়ে আমাদের জনবলের অভাব আছে। 2701 জন কনস্টেবলের পদ খালি আছে, সেটা জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য আগের বিদ্যমান প্রক্রিয়ায় আমরা নির্দেশ দিয়েছি। শেখ হাসিনার আমলে লাইসেন্স দেয়া অস্ত্রের রিভিউ, পাসপোর্ট অফিসের ভোগান্তি কমাতে উদ্যোগ নেয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তারা লাইসেন্স পাওয়ার উপযুক্ত কিনা আইন অনুসারে সেগুলো সবই যাচাই বাছাই করা হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। 12 মার্চ বেলা 11টায় বসছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় সংসদ সচিবালয়ে আইন প্রণয়ন শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভূমিধস জয়ে সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। বিরোধী দলীয় নেতা হন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত হবে। একই দিন অন্তর্বর্তী সরকারের আমল জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে, আনা হবে শোক প্রস্তাব। ঢাকা উত্তর ও দক্ষিণ সহ ৬ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নিয়ম নীতি থাকার কারণে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, কিছু প্রথা আছে, সেগুলো শেষ করেই অল্প সময়ের মধ্যে সিটি নির্বাচন দেওয়া হবে। দেশের ৬ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম। মোহাম্মদ শফিকুল ইসলাম খানকে ঢাকা উত্তর সিটির দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মোহাম্মদ শাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন মোহাম্মদ শওকত হোসেন সরকার। নবনিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম নয়াপল্টনে প্রতিক্রিয়া জানান গণমাধ্যমের সামনে। বলেন, দায়িত্ব পালনে নাগরিকদের সহায়তা চান তিনি। ঢাকা মহানগরীতে সমস্যা অনেক, সেই সমস্ত সমস্যাগুলো যদি আমাকে করতে হয়, মোকাবেলা করতে হয়, তাহলে জনগণকে সাথে নিয়েই করতে হবে। এখন এখানে শুধু একা সিটি কর্পোরেশন বা সরকার একার পক্ষে সম্ভব না যদি জনগণের সহযোগিতা না আসে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিয়ম নীতি থাকার কারণে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। কিছু প্রথা আছে যেগুলো শেষ করেই অল্প সময়ের মধ্যে সিটি নির্বাচন দেওয়া হবে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়ম কানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। আওয়ামী লীগ ইস্যুতে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দলটির কার্যক্রম এখনো নিষিদ্ধ, তাদের অফিস খোলার কথা নয়। এ বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। আমরা চাইনি, এবং আমরা যেহেতু আপনার আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে। সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার গঠন করা হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সশস্ত্র বাহিনীকে জনমুখী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম। সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন শেষে তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নের কার্যক্রম বাস্তবায়নের বদ্ধপরিকর সরকার। এ সময় সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার তাগিদ দেন শামসুল ইসলাম। পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টাকে মন্ত্রণালয়ের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন সচিব। বাংলাদেশের মানুষের চাহিদার যেরকম বাহিনী হওয়া উচিত, যে বাহিনী সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী হিসেবে ইতিপূর্বেও কাজ করেছে, এবং ভবিষ্যতে যেন আমরা ওইরকম একটা সশস্ত্র বাহিনী গড়ে তুলতে পারি, সেই দিক নির্দেশনা উনি ইতিমধ্যে দিয়েছেন এবং সে অনুযায়ী আমরা কাজ করছি। আমাদের ভবিষ্যৎ বাহিনী হবে জনমুখী বাহিনী, সাধারণ মানুষের সাথে সংশ্লিষ্টতা রেখেই হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য কিভাবে কাজ করতে হবে সেই দিক নির্দেশনা আমরা বাহিনী প্রধানদের সাথে বসে আমরা কাজ করছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান বিচার কাজের গতি আরও বাড়বে বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। বিচার নিজস্ব গতিতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। জুলাই আগস্টের আন্দোলনে সারা দেশে নির্বিচারে হত্যা করা হয় নিরস্ত্র ছাত্র জনতাকে। শেখ হাসিনা সরকার পতনের পর এই হত্যাযজ্ঞের বিচারের জন্য পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 17 মাসে 3টি মামলা নিষ্পত্তি করতে সক্ষম হয় তাজুল ইসলামের নেতৃত্বাধীন প্রসিকিউশন টিম।
তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জোরালো হয় নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের গুঞ্জন। এর মধ্যে সোমবার অ্যাডভোকেট আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। এদিন দুপুরে ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে আসেন তিনি। তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দায়িত্ব পেয়ে নতুন চিফ প্রসিকিউটর আশ্বাস দেন ট্রাইব্যুনালে চলমান বিচার কাজের গতি আরও বাড়বে। আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব যে আমাদের জুলাই শহীদদের আকাঙ্ক্ষার অনুযায়ী যাতে আমি ট্রাইব্যুনালে আমার বিচার কার্যে আন্তরিক সহযোগিতা করতে পারি। এই নিয়োগকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মেনে নিয়ে বিদায় নেন তাজুল ইসলাম। তবে জুলাই হত্যাযজ্ঞ ও আওয়ামী লীগ সরকারের গুম খুনের বিচার আগের গতিতেই চলবে বলে আশা ব্যক্ত করেন তিনি। যারা জুলাই আগস্টে রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, অঙ্গহানির শিকার হয়েছিলেন, তাদের যে চলমান বিচার প্রক্রিয়া আছে, আমি আশা করি নতুন চিফ প্রসিকিউটরের নেতৃত্বে এই ট্রাইব্যুনালে সেই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সুন্দরভাবে পরিচালিত হবে। একই সাথে গত 15 বছরের যে গুম এবং খুনের যে বিচারগুলো এখানে চলমান আছে, সেগুলোর বিচার ভালো মতো এখানে চলমান থাকবে। তার সময়কালে বিচার নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানান তাজুল ইসলাম। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে বিরোধের জেরে ইমন নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতে ফতুল্লায় এই হত্যার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, মাদকের একটি মামলায় আদালত থেকে জামিনে সোমবার সন্ধ্যা 7:30টায় জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় ফেরেন ইমন। একই দিন তার প্রতিপক্ষের কয়েকজন আসামিও জামিনে মুক্ত হন। রাত 8:30টার দিকে প্রতিপক্ষের লোকজন ইমনকে বাসা থেকে ডেকে মাসদাইর মিস্ত্রিবাগ এলাকায় নিয়ে যায়। সেখানে 4 থেকে 5 জন মাদক কারবারি ইমনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্বজনরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেহরির পর ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হলো বাবা ছেলে সহ 3 জনকে। নড়াইলে আধিপত্য নিয়ে সংঘাতের সময় প্রতিরোধের মুখে মারা যান প্রতিপক্ষের একজন। আহত হয়েছেন আরও 10 জন। গুলি চালিয়ে সৃষ্টি করা হয় আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আধিপত্য নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব। প্রতিপক্ষের আঘাতে প্রাণ গেল বাবা ছেলে সহ 4 জনের। নড়াইল সদর উপজেলার সিংগাসলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খয়ের ও নিউটনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার পাল্টাপাল্টি হামলা হয়। এরই জেরে সোমবার ভোরে খয়ের চেয়ারম্যানের লোকজন নিউটনের সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। গুলি চালিয়ে সৃষ্টি করা হয় আতঙ্ক। এ সময় খলিল শেখ, ছেলে তাহাজ্জুদ শেখ ও চাচাতো ভাই ফেরদৌস শেখকে এলোপাথারি কুপিয়ে ঘটনাস্থলে হত্যা করা হয়। আহত হন আরও 10 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। লাইট মাইট বন্ধ করে দিয়ে মারিছে। খয়ের মোল্লা মাহবুব বলল, মানে বহুত লোক টিটো সাথে মারাও ছিল, এরা এসে গুলি করতেছে। এর সুস্থ বিচার চাই, খয়ের মোল্লার ফাঁসি চাই। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নড়াইল 1 আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। প্রকৃত ভাবে তারা যেন শাস্তির আওতায় আসে, সেটাই আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আসামিদেরকে ধরার ব্যাপারে আমরা অভিযানের অব্যাহত রাখছি। হামলার ঘটনায় এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। সময় সংবাদ, নড়াইল। চাঁদাবাজি নয়, যাত্রী ওঠানো সিরিয়ালের দ্বন্দ্বেই রাজধানী যাত্রাবাড়িতে পিটিয়ে হত্যা করা হয় লেগুনা চালক খায়রুলকে। এ ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। যাত্রাবাড়িতে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সোহান মুন্সি, হৃদয় ও শাকিল ঘটনার দায় স্বীকার করেছেন। লেগুনায় যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়ে খায়রুলের সঙ্গে তাদের ঝগড়া বাঁধে। এক পর্যায়ে বেধড়ক মারধরে খায়রুলের মৃত্যু হয়। আসামি ও ভিকটিম কারো সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানায় র্যাব। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। হাসিনা সরকারের পতনের পর অর্থনীতির শ্বেতপত্র করে অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের চিত্র তুলে ধরেছিল অন্তর্বর্তী সরকার। এরপর গেল 1.5 বছর চালানো হয়েছে বিভিন্ন সংস্কার কার্যক্রম। ইউনূস সরকারের কাছ থেকে বিএনপি সরকার কেমন অর্থনীতি বুঝে নিল তাও দেশের মানুষকে জানানোর জন্য শ্বেতপত্র করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। সাইফুল ইসলামের রিপোর্ট।
2024-এর 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর ওই মাসের শেষ দিকে দেশের অর্থনীতির সার্বিক অবস্থা সম্পর্কে ধারণা পেতে গঠন করা হয় অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি। ডক্টর দেবপ্রিয় এর নেতৃত্বে 12 সদস্যের ওই কমিটি 3 মাস কাজ করে ডিসেম্বরের প্রথম দিন প্রধান উপদেষ্টার হাতে জমা দেন শ্বেতপত্র। উঠে আসে 1.5 দশকে ঘুণে ধরা অর্থনীতির ভঙ্গুর দশা। এরপর অর্থনীতিকে চাঙ্গা করতে নানা সংস্কার কমিশন টাস্ক ফোর্স গঠন করে কার্যক্রম চালায় অন্তর্বর্তী সরকার। ইন্টারিম গভর্নমেন্ট একটা রিফর্ম চেষ্টা করেছে, বাট এটা অনেক কিছুই কিন্তু রিয়েলিটির সাথে ওনারা যারা এটার সাথে রিলেটেড তাদেরকে ওইভাবে সম্পৃক্ত না করে কিন্তু করা হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারকে কি অবস্থায় দেশের অর্থনীতি বুঝিয়ে দিল অন্তর্বর্তী সরকার, তা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমি মনে করি ব্লু বুক তৈরি করতে হবে। বিগত সরকার যে সমস্ত ক্রয় চুক্তি করে গেছে সেইগুলোকে আরেকটু ভালো করে পর্যালোচনা করে দেখা যে এই ক্রয় চুক্তির ভিতরে কোনো ব্যত্যয় ঘটেছে কিনা নিয়ম নীতির। বিগত সরকার যাওয়ার আগে বিভিন্ন ধরনের বৈদেশিক চুক্তি করেছে, এই সমস্ত বৈদেশিক চুক্তিগুলোকেও আবার পুনর্বিবেচনা করা উচিত, যাতে নতুন সরকারের কাছে এর কি ধরনের দায় দায়িত্ব বর্তায়, যেন জানা যায় অনিয়ম দুর্নীতি বন্ধে কোন পথে হেঁটেছে বিগত সরকার। সব পর্যায়ে নিশ্চিত করা যায় সুশাসন। আমরা যেরকম শ্বেতপত্র কমিটির রিপোর্টে তখনকার অর্থনৈতিক বাস্তবতাটা কি সেটা সম্বন্ধে বলেছি। এখনও তারা যখন নাকি বাজেটটাকে রিভাইজ করতে যাবেন বা নতুন বাজেট দিতে যাবেন বা পঞ্চবার্ষিকী পরিকল্পনার কাজ শুরু করবেন, তখনও তাদের একটা তো ভিত্তিভূমিটা কি সেটা সম্বন্ধে তো ভালো আগে জানতে হবে, কোন জায়গায় যাব সেটা নির্ধারণের আগে। সুতরাং সেই এক্সারসাইজ নিশ্চয়ই তারা একটা করবেন যে অর্থনীতির বর্তমান অবস্থায় আমাদের দুর্বলতার জায়গাগুলি কি, চ্যালেঞ্জের জায়গাগুলি কি। অনিয়ম দুর্নীতি আর লুটপাট বন্ধে শুধু এবারই নয়, প্রতিবার নতুন সরকার গঠনের পরপর অর্থনীতির শ্বেতপত্র তৈরির নীতিগত সিদ্ধান্ত নেয়ার পরামর্শ তাদের। প্রতিটি সরকারেরই সময় শেষ হয়ে যাওয়ার পরে নতুন সরকার আসলে যদি একই দলও থাকে, তারপরে আমি মনে করি যে এক একটা সরকারের আসলে একটা পর্যালোচনা দরকার, এবং সেটাই নিরপেক্ষ একটা পর্যালোচনা কমিশন তৈরি করে একটা শ্বেতপত্র তৈরি করা। যদি ভালো কাজও হয় সেটার জন্য শ্বেতপত্র দরকার। তাদের যুক্তি, আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে এলডিসি গ্র্যাজুয়েশনের পর অনেকটাই সহজ হবে সেই চাপ সামলানো। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সরকারি, আধা সরকারি, স্থানীয় সরকার ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে সরকার। ডোপ টেস্ট পজিটিভ হলে এসব চাকরির ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবে। একই সঙ্গে ড্রাইভিং ও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও নবায়ন, বিদেশে যেতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও ডোপ টেস্টের বিধান রাখা হয়েছে। ডিএনসি বলছে ডোপ টেস্ট আইনি ভিত্তি পাওয়ায় চাকরির ভয় হলেও মাদক থেকে দূরে থাকবে অনেকে। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। সরকারিভাবে এখানেই হয় জৈব নমুনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরীক্ষা বা ডোপ টেস্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পরীক্ষা করাতে আসেন অনেকে। মাদকমুক্ত দেশ গড়ার প্রয়াস হিসেবে 2018 সাল থেকেই সরকারি চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে ডোপ টেস্টের নির্দেশনা থাকলেও ছিল না কোনো বিধিমালা। শুরু থেকেই বিধিমালা চালুর জন্য কাজ করছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। অবশেষে 8 বছর পর ডোপ টেস্ট বিধিমালা 2026 জারির মাধ্যমে আইনি ভিত্তি পেল জনগুরুত্বপূর্ণ এই পরীক্ষা। মাদকাসক্ত লাইসেন্স না পায়, এটা যেহেতু চালু হয়েছে তাহলে মাদকাসক্ত অনেক কমে যাবে। বিধিমালায় বলা হয়েছে সরকারি, আধা সরকারি, স্থানীয় সরকার, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির নিয়োগে ডোপ টেস্ট প্রযোজ্য হবে। এসব প্রতিষ্ঠানে কেউ মাদক গ্রহণ করেন বা প্রাথমিকভাবে সন্দেহ হলে ডোপ টেস্ট করা যাবে। বিভিন্ন যানবাহন চালানোর লাইসেন্স দেওয়া ও নবায়নের ক্ষেত্রে, বিদেশে যেতে ইচ্ছুক কর্মীদের ক্ষেত্রে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেও কারো বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ বা সন্দেহ হলে ডোপ টেস্ট করার বিধান রাখা হয়েছে। অনেক সরকারি প্রতিষ্ঠান কিন্তু এটা করা শুরু করছে এই ডোপ টেস্ট বিধান হওয়ার আগে। আর ডোপ টেস্ট বিধানের পরে এটা এখন হয়ে গেছে, এটা বাধ্য, এখন এটা করতে হবে। অবশ্যই এটা একটা বড় একটা প্রভাব ফেলবে। ডোপ টেস্ট বিধিমালা বাস্তবায়ন ও তদারকিতে টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। টেস্টে পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্যের পাশাপাশি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি বাধ্যতামূলক করা হয়েছে। একই সাথে টেস্টের সাথে জড়িত কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থার বিধান রয়েছে। আমাদের নখ, চুল, রক্ত, তারপরে লালা, এই সব কিছু দিয়েই আমরা কিন্তু ডোপ টেস্ট করতে পারি। বর্তমানে আমাদের সক্ষমতা আছে। এই পরীক্ষা বাস্তবায়নকারী সংস্থা ডিএনসি বলছে বিধিমালা হওয়ায় এখন আর বেসরকারিভাবে করা যাবে না এই পরীক্ষা। এ কারণে সরকারিভাবে ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের বাইরেও সারা দেশে এই পরীক্ষা চালুর উদ্যোগ নেওয়া হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল এবং খুলনায় আমাদের কিন্তু
সেই ডোপ টেস্ট বিধিমালার ক্যাপাসিটি রয়েছে, আমাদের সেখানে জনবল রয়েছে, আমরা আরও জনবল ক্রিয়েট করার চেষ্টা করছি। বিধিমালা জারির পাশাপাশি এটি সব পর্যায়ে ছড়িয়ে দিতে সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে ডিএনসি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে হঠাৎ বেড়েছে মশার উৎপাত। সিটি কর্পোরেশন এলাকায় রাত দিন জনজীবন অতিষ্ঠ করে তুলেছে মশা। মশক নিধনে তৎপরতা নেই বলে অভিযোগ নাগরিকদের। তবে সিটি কর্পোরেশন বলছে নিয়মিত কার্যক্রম চলছে। কিউলেক্স নিধনের পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায় বর্ষার আগেই ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শিমুল হোসেনের রিপোর্ট। রাজধানীতে হঠাৎ করেই বেড়েছে মশার উপদ্রব। রাতের বেলায় তো বটেই, দিনের বেলায়ও মশার আনাগোনা দেখা যাচ্ছে। ড্রেন, নির্মাণাধীন ভবন কিংবা বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানিতে দেখা মিলছে লার্ভার। শীত পুরো শেষ না হতেই এমন চিত্র ভাবাচ্ছে নগরবাসীকে। ডেঙ্গু মশায় যে একজন লোক মারাও গেছে, পয়াল জালেও মশা যায় না, দিনেও কামড়ায় আর রাতে তো আরো বেশি। বেলা ফাটি গেলে সেই মশা জিয়ালি বসে থাকি গ্যারেজে, মনে হচ্ছে যে শয়ে শয়ে মশা ঘুরে কামড়ায়। মানে এত জন্মায় যা বলার মতন না। আর এই সিটি কর্পোরেশন তো দেখি না কোনো সময় আসতে, তাকে কোনো কার্যক্রমও দেখি না, কোনো পরিষ্কারও করে না, কোনো লোক আয় না, আয় মাঝে সাঝে একটু ছবি টবি তুলে নিয়ে চলে যায়। বিশেষজ্ঞরা বলছেন আবর্জনা ব্যবস্থাপনা, তাপমাত্রা ওঠানামা, জমে থাকা পানি মশা বৃদ্ধির কারণ হতে পারে। তবে বর্ষা মৌসুম সামনে রেখে ডেঙ্গু মোকাবিলায় এখন থেকেই প্রস্তুত থাকার পরামর্শ বিশেষজ্ঞর। এখন যে মশাটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কিউলেক্স মশা। এই মশাটি ডেঙ্গু ছড়ায় না। ডেঙ্গুকে নিয়ন্ত্রণ যদি আমরা করতে চাই তাহলে মে বা জুন বা এপ্রিল মাস থেকেই আমাদের ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে জোরদার করতে হবে। তাহলে এবছর ডেঙ্গুর প্রকোপটাকে আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারবো। মশার উপদ্রব থেকে রেহাই পেতে ডোবা নালা পরিষ্কার করা, লার্ভা ধ্বংস, এলাকাভিত্তিক ফগিং, লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করছে সিটি কর্পোরেশন। ডেঙ্গুর আক্রমণ সামলাতে এখনও কোনো প্রস্তুতি নেয়নি কর্পোরেশন। তবে শিগগিরই কিউলেক্স মশার তীব্রতা কমবে বলে আশ্বস্ত করছেন উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। আমাদের এখন কিউলেক্সটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়, দুইটার ক্ষেত্র পুরো আলাদা, দুইটার মেথোডোলজি আলাদা, দুইটার অ্যাকশন প্ল্যান আলাদা। একটা হচ্ছে আমাদের যে বসবাসের যে জায়গাগুলো আছে, বাসা বাড়ি, সেইটা কেন্দ্রিক। আর এখন আমরা কাজ করছি হলো ড্রেন, নালা, নর্দমা, ডোবা, খোলা ম্যানহোল, আবর্জনা রিমুভ করা। এই বেসিসে যারা আশেপাশের বাসিন্দা আছেন তারা 5 থেকে 7 দিনের মধ্যে বুঝতে পারবেন যে মশার উপদ্রবটা কমেছে। বিশেষজ্ঞদের মতে শুধু ফগিং নয়, মশার উৎসস্থল ধ্বংস এবং নাগরিক সচেতনতায় হতে পারে কার্যকর সমাধান। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন 9 বিশিষ্ট লেখক। 26 ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2025 সালে পুরস্কার প্রাপ্তরা হলেন কবিতায় মোহন রায়হান, কথা সাহিত্যে নাসিম আনিস, প্রবন্ধে সৈয়দ আজিজুল হক, শিশু সাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরায়েল খান, বিজ্ঞানে ফারসেম মান্নান মোহাম্মদী ও মুক্তিযুদ্ধে মইদুল হাসান। যারা ইসলামের নামে ধর্ম ব্যবসা করছে তাদের কোনো জায়গা দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সোমবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে রমজান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ধর্মমন্ত্রী আরও বলেন, ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন সুন্দরভাবে চলছে। তবে অতীতে যারা অন্যায়, অবিচার ও জুলুম করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। অতীতে যারা উশৃঙ্খলতা করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, তাদের সম্পর্কে ব্যবস্থা অবশ্যই নিতে হবে। জুলুমকারী, নির্যাতনকারীকে কোনো কোথায় স্থান দেওয়া হবে না। যারা ইসলামের নাম নিয়ে ধর্মে ব্যবসা করতে চায় তাদেরকেও জায়গা দেওয়া হবে না। ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতিতে বিশ্ববাজারে অস্থিতিশীল অবস্থার মধ্যেই গেল জানুয়ারি পর্যন্ত 7 মাসে বাংলাদেশের সবচেয়ে বেশি রফতানি আয় এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বছর ব্যবধানে দেশটির বাজারে এই আয় বেড়েছে 1.5%-এর বেশি। যদিও রফতানি আয়ে দ্বিতীয় অবস্থানে থাকা জার্মানির বাজারে কমেছে 10%-এর বেশি। গত বছরের এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক নিয়ে শঙ্কায় থাকার পরও 2025-26 অর্থবছরের প্রথম 7 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বেড়েছে বাংলাদেশের রফতানি আয়।
2025-26 অর্থ বছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি আয় হয়েছে $521 কোটি 63 লাখ। 2024-25 অর্থ বছরের একই সময়ে যার পরিমাণ ছিল $513 কোটি 23 লাখ। অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি আয় 1.5% বেশি বেড়েছে। বিপরীত অবস্থা রফতানি আয়ে দ্বিতীয় অবস্থানে থাকা জার্মানিতে। চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে জার্মানি থেকে রফতানি আয় কমেছে 10% বেশি। 2024-25 অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত $318 কোটি 16 লাখ আয় হলেও চলতি অর্থ বছরের একই সময়ে তার পরিমাণ $285 কোটি 22 লাখ। এদিকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করা পোশাক খাতে যুক্তরাষ্ট্রের বাজার থেকে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে রফতানি আয় 0.1% কমেছে। জিনাতারা যশোয়া, সময় সংবাদ। নিত্যপণ্যের বাজার যাতে নির্দিষ্ট কোনো গোষ্ঠী নিয়ন্ত্রণ করতে না পারে সেদিকে নজর দিচ্ছে সরকার। রাজধানীর মোহাম্মদপুরে টাউন হল বাজার পরিদর্শন করে এই কথা জানান বাণিজ্যমন্ত্রী। আরও বলেন, আমদানি পণ্যের পর্যাপ্ত মূল্য মজুদ আছে, এরপরও অনিয়মের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রমজানের আগে থেকে রাজধানীর নিত্যপণ্যের বাজার চড়া থাকলেও রোজার পঞ্চম দিনে এসে কিছুটা নিম্নমুখী দাম। সোমবার রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকায়। চাহিদা শীর্ষে থাকা বেগুন, শসার দাম কেজিতে কমেছে 20 থেকে 40 টাকা, আর লেবুর হালি 40 টাকা কমে ঠেকেছে 60 থেকে 80 টাকায়, যাতে কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন, রোজার শুরুতে চাহিদা বেশি থাকায় বেড়েছিল দাম, তবে এখন অবস্থা কিছুটা বদলেছে। অন্যান্য দিনের চাইতে আজকে একটু কম বলে মনে হচ্ছে আর কি। প্রথমে যেমন বাজারটা একদম অস্থিতিশীল ছিল আর কি, দাম উল্টাপাল্টা দাম চাচ্ছিল, এখন মোটামুটি একটা সব মার্কেটেই মোটামুটি সহনীয় আছে আর কি। কয়েকদিনের তুলনায় আজকে একটু কম, মোটামুটি সব কিছু দাম কমে আছে। এখন আর ভাড়ার কোনো কিছু চিন্তা ভাবনা নাই, সব কিছু দাম সামনে আরও কমবে। মার্কেটেও প্রচুর আমদানি, আমরা যেখান থেকে কিনি ওখানে এখন অনেক আমদানি। মনে করেন এখনও প্রচুর মাল পড়ে আছে, অথচ এই টাইমে মাল শেষ হয়ে যায়। ঢাকার বাইরের মোকামগুলোতে চালের দাম কমার খবর এলেও এর প্রভাব দেখা যায়নি রাজধানীর বাজারে, বরং বিক্রি হচ্ছে আগের দামেই। তেমন একটা দাম বাড়ে না, আমদানি হওয়াতে যেমন ঊর্ধ্বগতি ছিল ওইটা রোধ হয়েছে, ওইটা বন্ধ হয়েছে, নাহলে এতদিনে আপনি অনেক বাড়াইতো মিলালারা। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে মোহাম্মদপুরের টাউন হল বাজার পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নিত্যপণ্যের বাজার যাতে নির্দিষ্ট কোনো গোষ্ঠী নিয়ন্ত্রণ করতে না পারে সেদিকে নজর দেওয়ার কথা জানান মন্ত্রী। পণ্যের যথেষ্ট সরবরাহ থাকা সত্ত্বেও ক্ষেত্র বিশেষে অনেক অসাধু লোকজন এটা সুযোগ নেওয়ার চেষ্টা করে। বাজার যেন কোনো নির্দিষ্ট কয়েক ব্যক্তির হাতে নিয়ন্ত্রিত না হয়, এই দিকে আমাদের দৃষ্টি আছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নিয়ে আপনাকে গুণগত পরিবর্তন দেখানোর জন্য একটু সময় লাগবে। টিসিবির মাধ্যমে যে সমস্ত পণ্য আমদানি করি সেগুলি যথেষ্ট স্থিতিশীল আছে। কোনো কোনো পণ্যের মূল্য গত বছরের মূল্যের সাথে প্রায় 15-20 টাকা কম আছে। নিত্যপণ্যের দামে কারসাজি সহ কোনো ধরনের অনিয়মের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। মানুষকে স্বস্তি দেওয়ার জন্য। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রমজান উপলক্ষে পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। 40 থেকে 50% লাভ কম রাখার কথা জানিয়েছেন তারা। চাঁদাবাজি না থাকলে পণ্যের দাম আরও কমানোর সুযোগ দেখেন ঢাকা 12 আসনের এমপি। এদিকে ঘোষণার পরও বিভিন্ন দোকানে মূল্য তালিকায় অসামঞ্জস্য থাকায় অর্থদণ্ড দিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। রমজান কিংবা উৎসব এলেই দেশের নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া যেন নিয়তি, অথচ সবসময় আশ্বাস থাকে পর্যাপ্ত মজুদ ও সরবরাহ থাকার। এবারও রোজা শুরুর পর বেড়ে যায় বেশ কিছু পণ্যের দাম। অবশেষে 4 রমজানে এসে সকল পাইকারি পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে তারা জানান, এখন থেকে চাল, তেল, চিনি সহ প্রতিটি পণ্যে পাইকারি দাম 2 টাকা থেকে 5 টাকা পর্যন্ত কমানো হবে। 940 টাকা মূল্যে রূপচাঁদা তেল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা 945 বিক্রি করতাম, 955 এমআরপি গাইডে। আমরা ছোলা 80 টাকা থেকে 85 বিক্রি করতাম, সেটা এখন আমরা লভ্যাংশ 2 টাকা কমিয়ে সেটা 80 থেকে 83 টাকা বেচবো। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের আমন্ত্রণে উপস্থিত ছিলেন ঢাকা 12 আসনের এমপি সাইফুল আলম মিলন। কারওয়ান বাজারে পণ্যের দাম কমাতে চাঁদাবাজি বন্ধে জোর দেন তিনি, এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তা কামনা করেন। একটা মুরগির ব্যবসায়ী কয়েকজন মিলে সেখানে আমি কালকে শুনলাম বা কয়েকদিন শুনলাম যে 60 লক্ষ টাকা তাদের কাছে 60 লাখ। কেন ইমাজিন, কয়েকটা দোকানের কাছে কিনছে। কারওয়ান বাজারে যদি
এই চাঁদাবাজি বন্ধ করতে হয় তাহলে সরকারের সহযোগিতা, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা অত্যন্ত জরুরি। এদিকে ব্যবসায়ীদের পণ্যের দাম কমানোর ঘোষণার মধ্যে বিভিন্ন দোকানে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মূল্য তালিকায় অসামঞ্জস্য থাকায় 9টি মামলায় জরিমানা করা হয়। মূল্য তালিকা বা মেয়াদ ঠিকমতো প্যাকেজিংয়ে উল্লেখ না করা এ ধরনের অপরাধে 9টি মামলায় মোট 26,000 টাকা অর্থদণ্ড করেছি এবং অর্থদণ্ড আদায় করা হয়েছে। রমজান মাস জুড়ে এই অভিযান পরিচালনা হবে। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার তাড়াহুড়ো করে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি সই করেছে মন্তব্য করে চুক্তিটি পুনর্বিবেচনার তাগিদ দিয়েছেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। সোমবার সকালে মতিঝিলে বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় নবগঠিত সরকারের কাছে প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা চেম্বার। নতুন সরকারের কাছে চাঁদাবাজি নিরসন ও দুর্নীতিমুক্ত ব্যবসায়িক পরিবেশ তৈরির আহ্বান জানান ডিসিসিআই সভাপতি। কুয়েতে শিগগিরই চালু হবে ফ্রিল্যান্স ভিসা সিস্টেম। এতে নির্দিষ্ট ফি দিয়ে স্পন্সর ছাড়াই ইকামা লাগাতে পারবেন প্রবাসীরা। চাকরিদাতা বা মালিক ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে পারবেন প্রবাসীরা। ফলে দীর্ঘদিন ধরে চলা ভিসা ট্রেডিং সমস্যার সমাধান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েত সরকার দেশটির শ্রমবাজারকে আরও সংগঠিত করার উদ্দেশ্যে ফ্রিল্যান্স ভিসা সিস্টেম চালুর প্রস্তুতি নিচ্ছে। এতে প্রবাসী কর্মীরা নতুনভাবে কাজ করার সুযোগ পাবেন এবং দীর্ঘদিন ধরে চলা ভিসা ট্রেডিং সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে। বর্তমান ব্যবস্থায় প্রায় সব প্রবাসীকে কাজ করার জন্য স্থানীয় কোনো মালিক বা স্পন্সর থাকতে হয়, যা অনেক সময় ভিসা ট্রেডিং এবং অবৈধ লেনদেনের কারণে ভোগান্তি পোহাতে হতো শ্রমিকদের। নতুন সিস্টেমে এই সমস্যায় পড়তে হবে না। নতুন ফ্রিল্যান্স ভিসায় নির্দিষ্ট চাকরিদাতা বা মালিক ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে পারবে। এই ভিসা পেতে বছরে 750 থেকে 1000 কুয়েতি দিনার পর্যন্ত ফি নির্ধারণ হতে পারে। আবেদনকারীরা নির্দিষ্ট নিয়ম মেনে তাদের ঠিকানা, ইমেল, পরিচয় তথ্য ইত্যাদি যাচাইপত্র দিয়ে আবেদন করতে পারবেন। আগামী 2 মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে এই ব্যবস্থা। এটি চালু হলে প্রবাসীদের আর টাকা দিয়ে ভিসা টেকারদের মাধ্যমে ইকামা নিতে হবে না। সব নিয়ম ও চার্জ সরকারের মাধ্যমে সরাসরি হবে। উজারাতে আপনি টাকা পেমেন্ট করবেন 1000 এবং কি 750 টাকা দিয়ে, এবং কি নিজের আগামা নিজে লাগাবেন। নিজের স্বাধীন মতো যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন। এনিওয়ার আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। দালালদের দূরত্ব বন্ধ হবে। দালালরা মানুষ আনে ছাড়ি দেয়, কাজ নাই, আগামা নাই। গভর্নমেন্ট যদি এটা করিয়ে থাকে আমার দৃষ্টিতে অত্যন্ত ভালো এবং সুন্দর। কুয়েত সরকারের এই ফ্রিল্যান্স ভিসা স্পন্সর ছাড়া কাজের সুযোগ শ্রমবাজারে নতুন পরিবর্তনের পথে বড় ধাপ বলে মনে করা হচ্ছে। এতে সরকারি নিয়ন্ত্রণের মাধ্যমে কাজের পরিবেশ আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ইটালিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু কিশোরদের বাংলা ভাষা ও সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিদেশিদের কণ্ঠে শোনা যায় একুশের গান। তাদের গান শুনে মুগ্ধ প্রবাসী বাংলাদেশিরা। ইটালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্র রিপোর্ট। শুধু ইতালিতে বেড়ে ওঠা শিশু কিশোর নয়, বিদেশিদের কাছেও বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি ছড়িয়ে দিতে এক যুগ ধরে এভাবেই অনুষ্ঠান করে যাচ্ছে সঞ্চারী সঙ্গীতায়ন। ভিন্ন সংস্কৃতিতে গড়ে ওঠা বাংলাদেশি শিশু কিশোরদের নিয়ে সঞ্চারী সঙ্গীতায়ন প্রতি বছরের মতো এবারও অমর একুশে উপলক্ষে আয়োজন করে সাংস্কৃতিক সন্ধ্যার। বাংলা ভাষায় গাইলেন বিদেশি নাগরিকরা, তাদের কণ্ঠে পরিবেশিত হয় একুশের গান। শনিবার রোমে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় শিশু কিশোরদের আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশিত হয়। প্রবাসী বাংলাদেশিরা নতুন প্রজন্মকে বাংলা ভাষায় উদ্বুদ্ধ করতে পেরে আনন্দিত। পৃথিবীর নানা ভাষাভাষী মানুষের সাথে নিবিড় যোগসূত্র স্থাপিত হোক, গড়ে উঠুক নিজস্ব ভাষা ও সংস্কৃতির বর্ণাঢ্য। আমাদের যারা বাচ্চারা এখানে বড় হচ্ছে তাদের সকলের জন্য এই ধরনের অনুষ্ঠানগুলোর প্রয়োজনীয়তা অবশ্যই। ভারতের শান্তিনিকেতন থেকে সঙ্গীত এবং নৃত্যে উচ্চতর ডিগ্রি নেয়া সুস্মিতা সুলতানা টানা এক যুগ ধরে একুশে উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করে আসছেন। সবশেষে এই আয়োজনে ছিল কবি নজরুলের প্রতিবাদী গানের সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে সজাগ থাকার প্রেরণা। সময় সংবাদ, ইতালি।
ফিনল্যান্ডে ভিন্ন আবহে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশটির এসপো শহরের ইসো ওমেনা লাইব্রেরিতে সাংস্কৃতিক সংগঠন সারগামের আয়োজন হয় মাতৃভাষা দিবস। অনুষ্ঠানের শুরুতে 1952 সালের ভাষা আন্দোলন ও শহীদদের কথা তুলে ধরা হয়। বাংলা ভাষার গান ফিনিশ ভাষায় অনুবাদ করে দলীয় সঙ্গীত পরিবেশন করে দেশটিতে বসবাসরত আন্তর্জাতিক শিশু শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন দেশের ভাষায় গান গেয়ে দিবসটিকে স্মরণ করা হয়। আয়োজকরা বলছেন, মাতৃভাষার চর্চা ও এর বোধ প্রজন্মদের কাছে ছড়িয়ে দিতে বিশেষ এই সঙ্গীত আয়োজন। অনুষ্ঠানে বাংলা, ফিনিশ, ইংরেজি, হিন্দি ও তামিল ভাষার গান পরিবেশন করে ক্ষুদে শিল্পীরা। এদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এ সময় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটের আলোচনা সভায় বক্তব্য দেন কনসাল জেনারেল কাজী মোহাম্মদ জাভেদ ইকবাল। ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বজলুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান ও সাবেক সভাপতি আব্দুল বাসিত সহ অন্যরা। এর আগে 21-এর প্রথম প্রহরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ মিনারের শ্রদ্ধা জানান কনসাল জেনারেল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনার বার্ষিক ইফতার সম্পন্ন হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যে আয়োজিত হয় প্রবাসীদের মিলন মেলা। স্থানীয় সময় রবিবার হলিউড মসজিদ ও ক্যালিফোর্নিয়া মুনা সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল। প্রধান অতিথি ছিলেন মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টরেট ডক্টর রুহুল আমিন। এছাড়া আনিসুর রহমান গাজী, মুনা ওয়েস্ট জোন প্রেসিডেন্ট আব্দুল মান্নান, মোহাম্মদ আব্দুল মালিক সহ অন্যরা বক্তব্য দেন। অনুষ্ঠানে স্থানীয় কমিটির নেতৃবৃন্দ ও প্রবাসী ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সব ফেডারেশন নিয়ে মতবিনিময় সভা করেছেন আমিনুল হক। আগামী 7 দিনের মধ্যে কালো 1 বছরের মূল্যায়ন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এদিকে অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত ফেডারেশনগুলোতে দ্রুত নির্বাচন দিতে চায় মন্ত্রণালয়। এছাড়া জাতীয় খেলোয়াড়দের সরকারি বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসতে চান আমিনুল হক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর ব্যস্ত সময় পার করছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের ক্রীড়া উন্নয়নে করছেন একের পর এক সভা। সাংবাদিক সংগঠনের পর এবার ফেডারেশনগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যুব প্রতিমন্ত্রী, যেখানে ফেডারেশনগুলোর উন্নয়ন এবং পরিকল্পনা নিয়ে হয়েছে আলোচনা। প্রাধান্য পেয়েছে ফেডারেশন কর্মকর্তাদের মেয়াদ, খেলোয়াড়দের সঙ্গে কর্তাদের বিদেশ ভ্রমণের বিষয়। এছাড়া ফেডারেশনগুলোকে গত 1 বছরের মূল্যায়ন রিপোর্ট দেওয়ার নির্দেশনা দিয়েছেন আমিনুল হক। কি সুযোগ সুবিধা প্রয়োজন ছিল, কি সুযোগ সুবিধার অভাব ছিল, সবকিছু মিলিয়ে আমরা গত 1 বছরের আমাদের প্রত্যেকটি ফেডারেশনের একটি মূল্যায়নের একটি রিপোর্ট আমি আগামী 7 দিনের ভিতরে পেশ করতে বলেছি এবং তারা আমাকে আশ্বস্ত করেছেন যে তারা আগামী 7 দিনের ভিতরে ইনশাআল্লাহ রিপোর্টটি পেশ করবেন। এদিকে অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত ফেডারেশনগুলোতে দ্রুত নির্বাচন আয়োজন করতে চায় মন্ত্রণালয়। এছাড়া জাতীয় খেলোয়াড়দের বেতন কাঠামো সহ ফেডারেশনগুলোর বার্ষিক ক্যালেন্ডারে নজর দিতে চান আমিনুল হক। উপজেলা থেকে নির্বাচনের মাধ্যমে আমরা জেলা পর্যায়ের নির্বাচন, আমাদের বিভাগীয় পর্যায় থেকে শুরু করে শেষ করে আমরা ফেডারেশনগুলোর আমরা নির্বাচনগুলো আনুষ্ঠানিকভাবে শেষ করতে চাই। যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, দেশের জন্য যারা সম্মান বয়ে আনার জন্য নিজেকে উজাড় করে খেলার চেষ্টা করছে, সেই খেলোয়াড়দেরকে আমরা একটি বেতন কাঠামোর ভিতরে আনতে চাই। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভাকে ইতিবাচক হিসেবে দেখছেন ফেডারেশন কর্তারা। আমাদের অনেক মাঠ দরকার, যে মাঠগুলো হেল্প করবেন উনি, প্লাস ওই ক্রীড়া কার্যক্রমে ঢুকাবেন, কারিকুলামে কিছু স্পোর্টস। সবার সাথে সবার মত বিনিময় না করতে পারলে হয় কি, আমরা সব জিনিস জানা যায় না। আমাদের মন্ত্রী মহোদয়কে তো অ্যাকচুয়ালি সবার সব সমস্যা, সুবিধা অসুবিধা সব জানতেই হবে, সেজন্য এই সভাটা খুবই দরকার ছিল। ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে দ্রুত নতুন কুড়ি স্পোর্টসের কার্যক্রম শুরু করতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। ফসল উৎপাদনের উপকরণ ও ন্যায্য মূল্য নিশ্চিতে শিগগিরই দেওয়া হবে কৃষক কার্ড। নির্দেশনা প্রধানমন্ত্রীর। তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ শি জিনপিংয়ের।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সম্পর্ক আরও জোরদারের আশ্বাস সরকারের, আস্থা জানিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বিভিন্ন দেশ। এবং পিলখানা হত্যা তদন্তে হবে আলাদা কমিশন, রাস্তায় মব করে দাবি আদায়ের দিন শেষ, রাজনৈতিক বিবেচনায় অস্ত্রের লাইসেন্স বাতিলের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।